আচ্ছা, এমন একটা দ্বীপের কথা ভাবুন তো, যা ইতিহাসের পাতায় একটা দুটো নয়, বরং পুরো ৯টা আলাদা আলাদা পরাশক্তির একদম প্রধান কৌশলগত লক্ষ্যবস্তু ছিল। হ্যাঁ, ভূমধ্যসাগরের বুকে যেন এক অটল দুর্গ। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা এই ছোট্ট দ্বীপটির সেই অদ্ভুত আর রোমাঞ্চকর গল্পটাই জানব। ৩১৬ সংখ্যাটা শুনে কি মনে হচ্ছে? অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র ৩১৬ বর্গ কিলোমিটার। পৃথিবীর অন্যতম ক্ষুদ্র একটা দেশের মোট আয়তন এটা। কিন্তু জানলে অবাক হবেন, আয়তনে এত ছোট হলেও এই ছোট্ট ভূখণ্ডটাই বারবার পুরো বিশ্ব ইতিহাসের গতিপথ একেবারে বদলে দিয়েছে। রীতিমতো চমকে যাওয়ার মতো ব্যাপার, তাই না? দেশটির নাম মাল্টা। মাত্র ৪ লক্ষ মানুষের বাস এখানে। মোট ৫টি দ্বীপ নিয়ে তৈরি এই দেশটার রাজধানী হল ভালেট্টা। এখানকার দাপ্তরিক ভাষা মাল্টিজ আর ইংরেজি, এবং প্রধান ধর্ম রোমান ক্যাথলিক। কিন্তু আসল চমকটা হল এর ভৌগোলিক অবস্থান। ইটালির সিসিলি থেকে মাত্র ১০০ কিলোমিটার দক্ষিণে, আর জিব্রাল্টার প্রণালী থেকে ১২৬০ কিলোমিটার পূর্বের অবস্থান। একদম কেন্দ্রবিন্দুতে থাকা এই অবস্থানটাই একে আক্রমণকারীদের কাছে যেন একটা অপ্রতিরোধ্য পুরস্কারে পরিণত করেছিল। তো আমাদের আজকের এই ২৮০০ বছরের ঐতিহাসিক যাত্রায় মোট ৬টি ধাপ থাকছে। প্রথমে মাল্টার পরিচিতি, এরপর প্রাচীন শাসক, তারপর মধ্যযুগ ও রূপান্তর, নাইটস ও সাম্রাজ্য, ব্রিটিশ আমল এবং সবশেষে আধুনিক প্রজাতন্ত্র। চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। আমাদের দ্বিতীয় অধ্যায়, প্রাচীন শাসক বা প্রথম কৌশলবিদ, যারা ভূমধ্য সাগরীয় বাণিজ্য আর যুদ্ধের মঞ্চ হিসেবে মাল্টার অপরিসীম মূল্যটা সবার আগে অনুধাবন করতে পেরেছিলেন। ম্যালেথা ফিনিশিয়ান ভাষার এই শব্দটার সরাসরি অর্থ হল স্বর্গ। ৮০০ খ্রিস্টপূর্বাব্দে যখন ফেনিশিয়ানরা প্রথম এই দ্বীপে এসে পৌঁছায়, তারা এটাকে ভূমধ্যসাগরীয় বাণিজ্যের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ব্যবহার করতে শুরু করে, আর মুগ্ধ হয়ে দ্বীপটার এমন দারুণ একটা আবেগপূর্ণ নাম দিয়েছিল তারা। এরপর তো ইতিহাসের চাকা দ্রুত ঘুরতেই থাকল। ফিনিশিয়ানদের পর ৪০০ খ্রিস্টপূর্বাব্দে চলে এলো আফ্রিকার শক্তিশালী সাম্রাজ্য কার্থেজ। তারা প্রায় ২৫০ বছর ধরে মাল্টাকে তাদের প্রধান নৌঘাঁটি হিসেবে ব্যবহার করে। এরপর ২১৮ খ্রিস্টপূর্বাব্দে পুরো অঞ্চলটা চলে যায় প্রবল ক্ষমতাধর রোমান সাম্রাজ্যের অধীনে, আর তারও পরে ৪র্থ শতকে তা পৌঁছায় বাইজান্টাইনদের হাতে। রোমানদের এই সময়টা মাল্টার সাংস্কৃতিক ইতিহাসে একটা বিশাল বাঁকবদল নিয়ে আসে। একটা দারুণ ঘটনা বলি, বাইবেলে উল্লেখিত প্রেরিত পল এক ভয়ঙ্কর জাহাজ ডুবের পর এই মাল্টাতেই এসে আশ্রয় নিয়েছিলেন, আর ঠিক এই ঘটনার মধ্য দিয়ে দ্বীপগুলোতে প্রথমবারের মতো খ্রিস্টধর্মের প্রসার ঘটতে শুরু করে। পরবর্তীতে কনস্ট্যান্টিনোপল ভিত্তিক বাইজেন্টাইন সাম্রাজ্য মাল্টায় এই খ্রিস্টান সংস্কৃতির বিকাশ একইভাবে অব্যাহত রাখে। এবার আসা যাক তৃতীয় অধ্যায়, মধ্যযুগ ও রূপান্তর, যাকে আমরা বলতে পারি সাংস্কৃতিক বাঁকবদল। এই সময়টাতে মাল্টার নাটকীয়ভাবে ভাষা, ধর্ম আর সংস্কৃতির দিক থেকে পুরোপুরি পাল্টে যায়। যেমন ধরুন ৮৭০ খ্রিস্টাব্দে শুরু হওয়া আরবদের শাসনকাল। প্রায় ২০০ বছর ধরে চলা এই শাসনকালে মাল্টিস ভাষায় আরবি শব্দের শেকড় এতটাই গভীরভাবে গেঁথে যায় যে আজও তাদের ভাষায় এর প্রভাব রয়ে গেছে। শুধু তাই নয়, আরবরা সেখানে কৃষি ও সেচ ব্যবস্থায় এক রীতিমতো বিপ্লব নিয়ে আসে। অন্যদিকে আবার দেখুন ১০৯০ খ্রিস্টাব্দে নরম্যান বা সিসিলিয়ান শাসন শুরু হল। রাজা প্রথম রজার আরবদের হটিয়ে মাল্টা দখল করে নিলেন এবং আবারও সেখানে খ্রিস্টান শাসন প্রতিষ্ঠা করলেন। মানে বুঝতেই পারছেন, একটার পর একটা বিশাল পরিবর্তন। আমাদের ৪ নম্বর অধ্যায়, নাইটস ও সাম্রাজ্য। মাল্টা কিভাবে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হল, এটা সেই গল্প। ১৫৩০ খ্রিস্টাব্দে জেরুজালেম থেকে বিতাড়িত নাইটস অফ সেন্ট জনের যোদ্ধারা যখন এখানে এলেন, তখন থেকেই শুরু হল এই বিশাল সব প্রাচীরবেষ্টিত দুর্গ নির্মাণের যুগ। ৪০,০০০ ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের সাক্ষী এই বিশাল সংখ্যাটি। ১৫৬৫ সালে অটোমান তুর্কিদের বিশাল এক সেনাবাহিনী মাল্টা আক্রমণ করে বসে, আর তাদের সেনা সংখ্যা ছিল এই ৪০,০০০। কিন্তু সবচেয়ে অভাবনীয় ব্যাপারটা কি জানেন? নাইটসরা এই বিশাল বাহিনীর বিরুদ্ধে আক্ষরিক অর্থেই এক প্রবল প্রতিরোধ গড়ে তোলে। ডেভিড বনাম গলিয়াথের যুদ্ধের মতো তার এক ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনে। ইতিহাসে এই ঘটনাটাই গ্রেট সিজ অব মাল্টা নামে বিখ্যাত।
নাইটসদের এত দীর্ঘ শাসনের পর শুরু হয় ফরাসিদের সংক্ষিপ্ত অধ্যায়। ১৭৯৮ সালে মিশরের দিকে যাওয়ার পথে স্বয়ং নেপোলিয়ন বোনাপার্ট দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে নেন। কিন্তু এই ফরাসি শাসনকাল ছিল খুব সামান্য, মাত্র ২ বছরের। ১৮০০ সালে সেপ্টেম্বর মাসেই ফরাসিরা ব্রিটিশ অ্যাডমিরাল নেলসনের নৌবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর এভাবেই আমরা চলে আসি পঞ্চম অধ্যায়, ব্রিটিশ আমল। ফরাসিদের বিদায়ের পরই শুরু হয় বিশ্ব সামুদ্রিক পরাশক্তি ব্রিটিশদের যুগ। ১৮১৩ সাল থেকে শুরু করে টানা প্রায় ১৫০ বছর ব্রিটিশরা মাল্টাকে শাসন করে আর একে বৈশ্বিক মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপনিবেশিক ঘাঁটিতে পরিণত করে। বিশেষ করে সুয়েজ খাল নির্মাণের পর ব্রিটিশদের সামুদ্রিক বাণিজ্য নেটওয়ার্কে মাল্টার কৌশলগত গুরুত্ব একেবারে জাদুর মতো বহুগুণ বেড়ে যায়। জাহাজে জ্বালানি সরবরাহের জন্য মাল্টা রাতারাতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোল স্টেশন বা কয়লা স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করে। ব্রিটিশদের বৈশ্বিক আধিপত্য বিস্তারে এই ছোট্ট দ্বীপটা যে কত বড় ভূমিকা রেখেছিল তা আসলেই ভাবার মতো। তবে মাল্টার মানুষদের অদম্য সাহসিকতার ইতিহাসটাও কিন্তু ভোলা যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপটির ওপর অবিরাম আক্রমণ আর বোমাবর্ষণ চলে, কিন্তু সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মাল্টার মানুষ যে অসীম বীরত্ব আর প্রতিরোধ দেখিয়েছিল তার স্বীকৃতিস্বরূপ পুরো দ্বীপটিকে জর্জ ক্রস সম্মাননায় ভূষিত করা হয়। এই সম্মান তাদের কাছে এতটাই গর্বের যে আজও মাল্টার জাতীয় পতাকায় এই জর্জ ক্রস সগৌরবে প্রদর্শিত হয়। আমাদের শেষ অধ্যায়, আধুনিক প্রজাতন্ত্র। প্রাচীনকালের বাণিজ্য কেন্দ্র থেকে শুরু করে বিশ্বযুদ্ধের রণক্ষেত্র, ইতিহাসের এতগুলো রক্তক্ষয়ী অধ্যায় পেরিয়ে এবার আমরা বর্তমান সময় ফিরে আসছি। একটা অবরুদ্ধ দুর্গ থেকে মাল্টা কিভাবে এক সফল স্বাধীন রাষ্ট্রে পরিণত হল, চলুন সেটাই দেখি। দীর্ঘ ১৫০ বছরের পরাধীনতা শেষে ১৯৬৪ সালের ২১শে সেপ্টেম্বর মাল্টা অবশেষে স্বাধীনতা লাভ করে। এরপর ১৯৭৪ সালে ১৩ই ডিসেম্বর এটি আনুষ্ঠানিকভাবে একটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। শুধু তাই নয়, কমনওয়েলথ অফ নেশনসের সদস্য হওয়ার পর ২০০৪ সালে মাল্টা মর্যাদাপূর্ণ ইউরোপীয় ইউনিয়নেও যোগ দেয়। আর এইভাবেই আধুনিক বিশ্বে তারা তাদের নিজস্ব ও সার্বভৌম অবস্থান একেবারে সুদৃঢ় করে নেয়। তাহলে একবার পুরো ব্যাপারটাই ভেবে দেখুন। এই দীর্ঘ ২৮০০ বছরের ইতিহাসে মাল্টা কালানুক্রমিকভাবে মোট ৯টি আলাদা সাম্রাজ্যের অধীনে শাসিত হয়েছে। ফিনিশিয়ান থেকে শুরু করে একে একে কার্থেজ, রোমান, বাইজ্যান্টাইন, আরব, নরমান বা সিসিলিয়ান, নাইটস অফ সেন্ট জন, ফরাসি এবং সবশেষে ব্রিটিশ। সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো এই প্রতিটি সাম্রাজ্যই কিন্তু মাল্টার ভাষা, সংস্কৃতি আর স্থাপত্যের ওপর নিজেদের একটা অমোচনীয় ছাপ রেখে গেছে, যা আজকের আধুনিক মাল্টাতেও একদম স্পষ্টভাবে চোখে পড়ে। আমাদের আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু খুব গভীরভাবে ভাবিয়ে তোলে। ইতিহাস যদি আসলেই একটা আয়না হয়, তবে আগামী ১০০০ বছরে ভূমধ্যসাগরের বুকে ঠিক কী প্রতিফলিত হবে? মাল্টা আজও টিকে আছে সভ্যতার এক জীবন্ত জাদুঘর হয়ে। এই ছোট্ট ভূখণ্ডটা প্রমাণ করে দিয়েছে যে শুধু আকার বা আয়তন দিয়ে কিছু হয় না, বরং কৌশলগত অবস্থান আর টিকে থাকার অদম্য ইচ্ছাশক্তি ইতিহাসের পাতায় চিরস্থায়ী জায়গা করে দেয়। আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। এমন আরও অনেক অজানা আর কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে আমাদের এই জ্ঞানোন্বেষণ ভবিষ্যতেও চলতেই থাকবে।